দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বাংলাদেশের কোনো হত্যাকাণ্ড ভাইরাল না হলে বিচার কার্য খুবই ধীর গতিতে চলে। বছরের পর বছর হত্যা মামলা ঝুলে থাকলেও কার্যকর কোনো উন্নতি হয় না। ন্যায় বিচার তখন যেন সোনার হরিণ হয়ে যায়। সম্প্রতি রামেসা হত্যাকাণ্ডের রায় মাত্র ১৯ দিন পর দেওয়া হয়। রানিশা হত্যার বিচার অলরেডি রায় হয়ে গেছে ১৯ দিনের ভিতরে। আমাদের দেশের যে একেবারে শ্রেষ্ঠ স্থানে যে বসে সম্মানিত সেই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, সে তার বাড়িতে দেখতে গেছে। হয়তো সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে, যার জন্য অনেক লোক তার সেখানে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তোফাজ্জলের বিচারটা যে এখনো হয় নাই, এজন্য শুধু আমরা না, সকল জাতি দুঃখিত। সব হত্যাকাণ্ডই ন্যাক্কারজনক। তবে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের একটি হত্যাকাণ্ডের ঘটনা কতটা ন্যাক্কারজনক তা ভাষায় লিখে প্রকাশ করা সম্ভব নয়। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র নামধারী খুনিরা। সেই খবর প্রকাশিত হলে তা নিয়ে কিছুদিন আলোচনা সমালোচনা হয়। পরে একসময় অন্য ভাইরাল নিউজের আড়ালে এই ঘটনা চাপা পড়ে যায়। যে মানুষটার মাথা একটু ডিস্টার্ব থাকে ওই মানুষটা আসলে নিষ্পাপ হয়। তারপর আমাদের প্রশ্ন হয়েছে যে এইটা যে সে যদি অপরাধীও হয় আর ভালোও যদি থাকে, কিন্তু ওইভাবে অত্যাচার করে একটা মানুষ মারে না। এজন্য আমরা খুব দুঃখিত। আর কথা হলো, ওর যে বিচার আচার চাইবে এরকমের তোর পিছনে কোনো লোক নাই যে সক্ষম গার্ডিয়ান হয়ে দাঁড়াইবে ওই বা ওইটা লইয়া লড়বে, সেই লোক নাই। কিন্তু ওর বিষয়ে কথা কইতে গেলে আমাকে চোখে পানি আয় যে আসলে এইভাবে কিভাবে নির্মমভাবে একটা মানুষ অত্যাচার করে এইভাবে মারে। দেশের সাধারণ মানুষের কাছে তোফাজ্জল শুধু একটি খবরের শিরোনাম হলেও তিনি ছিলেন একটি পরিবারের নাম নিশানা রক্ষার শেষ প্রদীপ। কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গণপিটুনির ঘটনায় সেই আলো চিরতরে নিভে গেছে। আজ তাদের গ্রামের বাড়িতে বাবা নেই, মা নেই, একমাত্র বড় ভাইও নেই তোফাজ্জলও। পারিবারিক কবরেই তারা সবাই পাশাপাশি শুয়ে আছেন। এ কেমন নির্মম ভাগ্য! এতদিনেও কেন হলো না বিচার? ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যাওয়ার পরে চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিপদগামী ছাত্ররা তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে। এই হত্যা করার বিচার আজও পর্যন্ত আমরা দৃশ্যমান দেখছি না। আদৌ তার বিচার হবে কি না এটা আমাদের জানা নেই। এই তোফাজ্জল হত্যায় তার পরিবারটা তার বংশগতভাবে একেবারে নিচ্ছিন্ন হয়ে যায়। তার পরিবারে বাতি দেওয়ার মতো কোনো লোক আর অবশিষ্ট থাকে না। তাই বিচার চাওয়ার মতো কোনো লোক আসলে এখানে নেই। তার ফ্যামিলিতে ৪ জন মানুষ, তার বাবা মারা যাওয়ার পরে তার মা মারা গেল, মা মারার পর যে ভাই ছিল পুলিশ অফিসার সেও মারা গেলে, সর্বশেষে একটু পাগল সন্তান ছিল, একটা ছেলে ছিল পাগল, এক ধরনের মানসিক পাগল। তাকে পিটাই এভাবে ঢাকা ইউনিভার্সিটির মতন একটা জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মারলো, কিন্তু তার বিচার হলো না। আজও আমরা বিচার পাইলাম না। আমরা গ্রামবাসী এটা নিয়ে হতবাক। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তালুকের চরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছোট ছেলে ছিলেন তোফাজ্জল। ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মাও পরলোক গমন করেন। এরপর ২০২৩ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে একমাত্র ভাই পুলিশ সদস্য মোহাম্মদ নাসির মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা এভাবে একের পর এক মারা যাওয়ায় তোফাজ্জল মানসিকভাবে একদমই ভেঙে পড়েন। সময় সে একটা ব্রেইনি ছেলে ছিল, ভালো জায়গায়, ভালো মেধাবী জায়গায় মানে লেখাপড়া করছে, প্লাস তার গোটা ফ্যামিলি ভদ্র শিক্ষিত, প্লাস তার বড় ভাই একজন প্রশাসনের লোকও ছিল। কিন্তু ওর মা বাপ ২ জন এবং বড় ভাই ৩ জন মারা যায়, অকাল মৃত্যু যাকে বলে, এবং সে ওই থেকে একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রতিবেশীদের ভাষ্যমতে তোফাজ্জল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। তিনি সৈয়দ ফজলুল হক কলেজ থেকে এইচএসসি ও পিরোজপুর সহরওয়ার্দী কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। জীবনের নির্মম বাস্তবতা তাকে মানসিকভাবে ভারসাম্যহীন করে তুললেও কখনোই কারো ক্ষতি করেননি। আমাদের প্রাক্তন ছাত্র ছিল, আমরা যেটা জেনেছি ওর পরিবারের সকলকে হারানোর পরেও মানসিকভাবে কিছুটা ভারসাম্য হয়েছে। ভারসাম্যহীন হওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। ভারসাম্যহীন হলেও খারাপ ছিল না, মানুষের সাথে কিন্তু আচরণ তার চমৎকার ছিল। তোফাজ্জল আসলে এই এলাকারই একটা সন্তান ছিল। সে উচ্চশিক্ষিত একটা ছেলে ছিল এবং খুবই সম্ভ্রান্ত একটা পরিবারের ছেলে ছিল। তোফাজ্জল খুব মেধাবী ছাত্র, কেউ লাগে একটা খারাপ ব্যবহার করে না, একটা রাব ব্যবহার করে না, শুধু আর মাথার সেন্স আউলে যাওয়ার পরই একটু পাগলাম সাগলামি করছে, রাস্তায় রাস্তায় আসছে, মানের ঘরে উঠতে, কিন্তু কেউ ক্ষতি করতে না। মানসিক ভারসাম্য হারিয়ে তোফাজ্জল বেশ কয়েক বছর ভবঘুরের মতো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। পরিচিত কারো সঙ্গে দেখা হলে কখনো ২০, কখনো ৫০ কিংবা ১০০ টাকা চাইতেন। এর বেশি কোনো চাহিদা ছিল না তার।
ও যাইতে যাইয়ে ধরেন আমার বাসুর পুত্রের কাছে থাকতো, এমাদুলের লগে থাকতো। ও খুব ওই পাগল ছাগল ভালোবাসতে এমাদুল। আর বউ ভাত দিতে, হ্যাপার ও নাওয়াই টোয়াই দিতে, বাট্টাত খাওয়াই তেল পানি দিয়ে টিয়ে দিতে, কইতে কইয়া বেড়া কি কয় ভালো আছেন কাকি? কয় হয় ভালো আছি। খুব পোলাট আছে, ভালো ছিল। চার্জশিট অনুযায়ী 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মাঠে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করা হয়। পরে তার পরিবারের কাছে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে তাকে ক্রিকেট স্ট্যাম্প ও বাঁশের লাঠি দিয়ে দফায় দফায় মারধর করা হয়। একটা ছেলে কথা বলে এবং বলতেছে আপনি কি হন, কথাগুলো খুব কর্কশ অবস্থায় বলতেছিল এবং আমার বলতেছে যে আপনার তোফাজ্জল কি হয়? আমি বলছি আমার দেবর। তা ও মোবাইল চুরির অপরাধে ওরে ধরা হয়েছে, ওর জন্য 2 লক্ষ টাকা পাঠান। তখন আমি বলছি যে আসলে ও তো চোর না, ও ভালো স্টুডেন্ট, ওর মাথায় সমস্যা আছে, আপনারা এলাকায় খোঁজখবর নিতে পারেন। তখন বলছে যে এতগুলো নাম্বার মুখস্থ বলতেছে, ও কিভাবে পাগল হয়? তার পরিবারকে বারবার ফোন দিয়ে টাকা চাওয়া হয়। ও যদি একদম অন্যায় করে থাকে তাহলে ওরে পুলিশে দেন, এটাও বলা হয়েছে, কিন্তু ওরে মারবেন না। এরপর কোনো টাটু শব্দ পাইনি, ওরা কল কেটে দেয়। দেওয়ার পর আবার অন্য আরেকটা নাম্বার থেকে আমার হুমকি দেওয়া হয় 2 লক্ষ টাকা এখনই পাঠাইবেন, নাইলে আমের ব্যবস্থা আছে, আমের কল রেকর্ড করা হচ্ছে। তখন আমি ঘাবড়াই যে আসলে যে আমি কি করব, যে আসলে আমার অনেকে ভয়ও দেখাইতে পারে, তোফাজ্জল আটকে ইয়েও করতে পারে, যেহেতু কিছুদিন আগে আমার হাজবেন্ড মারা গেছেন। এক পর্যায়ে তোফাজ্জল প্রচন্ড ক্ষুধা অবস্থায় খাবার চায়। ভাত খাওয়ানোর পর তাকে আবার লাঠি দিয়ে পেটানো হয়। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, আসামিরা ভিকটিমের একটা হাত জানালার সাথে দড়ি দিয়ে বেঁধে তার ডান হাত পায়ের তলায় চেপে ধরে এবং ক্রিকেট স্টাম্প দিয়ে সারা শরীরে পেটায়। তারা কাঁচি দিয়ে তার চুলও কেটে দেয়। তোফাজ্জল অত্যন্ত একটা ভালো ছেলে ছিল। তোফাজ্জলের ফ্যামিলিতে বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, তারা সবাই মারা যায়। মারা যাওয়ার পরে তোফাজ্জল পারিবারিক শোকে তোফাজ্জল ভারসাম্যহীন হয়ে পড়ে। কিভাবে কেমন কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, ঢাকায় যায়। ঢাকা যাওয়ার পরে ওরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মানে ওরে পিটাইয়া নির্মমভাবে নাকি মাইরে ফেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিপদগামী শিক্ষার্থীরা তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এবং কিছু শিক্ষার্থীরা সেটাকে অ্যাসিস্ট করেছিল, সহযোগিতা করেছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আসার পর হাউস টিউটররা তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন, কিন্তু অভিযুক্তরা তাকে প্রক্টোরিয়াল টিমের গাড়িতে তুলতে দেরি করে বলে পুলিশ তদন্তে উঠে এসেছে। অচেতন তোফাজ্জলকে প্রক্টোরিয়াল টিমের গাড়িতে করে হাউস টিউটরদের সাথে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক চিকিৎসার পরামর্শ দেয়। পরে তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা যখন শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠ, যেটাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, ওখানে তোফাজ্জল হোসেন একটু ঘুরতে গিয়েছিল। একটা পর্যায়ে ওখানে কিছু বিপদগামী স্টুডেন্ট অথবা বহিরাগত তাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, এদের সমন্বয়ে ওকে নির্যাতন করে হত্যা করা হয়। নিহত তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার সেদিনের অভিজ্ঞতা মনে করতে গিয়ে শিউরে ওঠেন। তিনি তার দেবর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান। আমি আমার পরিবারে শুধু কেউ ছিল না, ওই পাগল ভারসাম্যহীন থাকলেও তোফাজ্জল ছিল। ও ভালো ছিল, সুস্থ থাকা অবস্থায় অনেক ভালো ছিল। মানুষে কেউ বেয়াদব বলতে পারবে না, কেউ তারে খারাপ বলতে পারবে না, কিন্তু ওরে এই অন্যায়ভাবে পিটিয়ে মারছে। এর কারণে আমরা ওর যারা মারছে, সে যেই ছাত্রই হোক, সেই অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলায় একাধিক আসামিকে অভিযুক্ত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন দ্রুত আইনের আওতায় আসে। তো যখন আমরা শুনলাম যে ওকে ওখানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে, আমাদের শিক্ষক পরিবারের সকলেই মর্মাহত হয়েছে। সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ প্রত্যেকেই এই বিষয়ে প্রতিবাদ করার জন্য আমাদের এখানে সরাসরি না আসতে পারলো, বিভিন্ন পর্যায় থেকে তারা প্রতিবাদ জানিয়েছে। আমাদের বর্তমান সমাজ ছাত্রছাত্রীরা তারা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে, প্রতিবাদ জানিয়েছে, যাতে করে তখনকার সময় সরকারের নজরে যায় এবং এর একটা সুষ্ঠু বিচার ব্যবস্থার আওতায় তাদের জন্য নিয়ে আসা হয়। তোফাজ্জলই সম্ভবত বাংলাদেশের মব সন্ত্রাসের প্রথম শিকার বলে মনে করেন তার আইনজীবী। বাংলাদেশের প্রথম কেউ এই মব সন্ত্রাসের শিকার
হয়েছিল। এই তোফাজ্জলই প্রথম ছিল সেই ব্যক্তিটা। তদন্ত রিপোর্ট যেটা জমা দিল সেটা হচ্ছে যে আগের যে 22 জন তারা তো আছেই, সাথে তারা আরো 7 জনের সম্পৃক্ততা পেয়েছে। তো টোটাল হচ্ছে 29 জনের বিরুদ্ধে তারা চার্জশিট দিল পিবিআই। তো পিবিআই চার্জশিট দেওয়ার পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও চেয়েছিল এটাকে দীর্ঘায়িত করতে এবং আবারও নারাজি দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিচার প্রক্রিয়া বিলম্বিত করছে বলে অভিযোগ করেন তোফাজ্জলের পক্ষের আইনজীবী। ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন সেই বিচার প্রক্রিয়াকে ডিলে করার জন্য, বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য এবং এই স্টুডেন্টদেরকে সেভ করার জন্য তারা একটা নারাজি পিটিশন দিল যে শাহবাগ থানার যে তদন্ত প্রতিবেদন যে চার্জশিট সেটা আমরা মানি না। আজ তোফাজ্জলের বাড়িতে নেই কোনো স্বজনের কোলাহল, শুধুই পড়ে আছে স্মৃতি, নিস্তব্ধ একটি বাড়ি আর পারিবারিক কবরস্থান। সেই কবরগুলোর পাশে যেন নীরবে উচ্চারিত হচ্ছে একটি প্রশ্ন, একজন নিরীহ ও অসহায় মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করার বিচার কি সত্যিই হবে? পাথরঘাটার মানুষের এখন দাবি একটাই, তোফাজ্জলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার। আইজও তার বিচার আমরা পাই নাই, তাই আমরা ওর বন্ধু বান্ধব হিসেবে আমরা এই বিচারটা যেন সঠিকভাবে পাই, এইটা আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই। মানে আমরা কি এটা আজও বিচার পাবে না? একটা পাগল মানুষকে মারলো, এর বিচারকে আমরা রাষ্ট্রপক্ষের কাছে পাবো না? এর বিচার চাই, যারা এই কাজ করছে এর জন্য বিচার, এর জন্য কঠিন বিচার, এর জন্য সরকার যেন ওকে ফাঁসি দেয়। আমরা এই এলাকাবাসী সকলেই তার জন্য আসলে তার এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা আশা করব বাংলাদেশের এক্সিস্টিং যে আইন আছে সেই আইনের একজন হত্যাকারীর যে বিচার হওয়া উচিত সেটা সেই পর্যায়ে তাদের বিচারের আওতায় নেওয়া উচিত। একজন ভারসাম্যহীন ব্যক্তিকে, নির্দোষ মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে তাদের যদি বিচার না হয়, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এরকম অন্যায় আবারও চলতে থাকবে। আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো।